BC Brumni Haikino Taklai Bishuobo 16 November Salni Eba Kokti Salni Sharigo Agortolani Sukando Academy Auditorium Hall Nogo 2025 BC National Press Day Palai Jaka Pandawa Narwa Ingi Manjaka Hasani Montri Okra Professor Dr. Manik Saha Bonokaribo Pandawo Manjagika Agortola Press Club ni Achupang Pranab Sarkanok Hobi Agortola Press Club ni Naikol Fangrokte Pandawa Dal Bidal News Channel ni Koktoba Thumnai no Khobino channel ni adong rokbo manjak paikha tini ni hai salo 1997 BC 16 November sali simino Press Club of India Shakthari Loko Hamklai bagai samung tangnani chengmani abani bagai no salo BC Brumno National Press Day hini palaijagi tongo উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার দীর্ঘিক সময় উপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই সৎ নির্ভীক এবং সাহসিকতার পরিচয় দিয়ে সুদীর্ঘকাল ধরে সাংবাদিক পেশায় তারা নিযুক্ত ছিলেন আজকের এই মঞ্চ থেকে তাদের দুজনকে অভিনন্দিত করা হচ্ছে সম্বর্ধিত করা হচ্ছে প্রথমে আমরা সম্বর্ধনা তুলে দিচ্ছি শ্রী প্রণময় সাহা তার হাতে এগিয়ে আসতে অনুরোধ জানাবো শ্রী অনুপম ভট্টাচার্য মহাশয়কে শ্রী অনুপম ভট্টাচার্যের এই মঞ্চে সংবর্ধিত করা হচ্ছে এবং একটি স্মারকও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারকগুলিতে যেখানে লেখা রয়েছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তর জাতীয় প্রেস দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে সাংবাদিক শ্রী প্রণময় সাহা মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন আনন্দ প্রাণীশু রাজ্যে সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে আপনার অনন্য সাধারণ অবদান নিঃসন্দেহে আগামী প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ক্ষুরধার লেখনী গঠন 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস প্রতি বছরে আমরা করে থাকি এখানে মানুষবাবু এত সুন্দরভাবে এখানে সব বরাবরই ভালো কথা বলেন ভালো জিনিস কালেক্ট করেছেন এর থেকে আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন অনেক কিছু শিখবেন জানবেন এবং এই ধরনের যে আমার মনে হয় এর উপর সেমিনার অন্ততপক্ষে মানে ক্লাস করা প্রয়োজন বিভিন্ন বিষয় নিয়ে টপিকস নিয়ে অন্ততপক্ষে মান্থলি যদি করা যায় আরো বেটার হয় এটা কিন্তু গ্যাপ থাকে আমরা শুধু আজকের দিনে খালি করবো আর এরপর বছরে আমি এটা অনেকটা মানে শেখার বিষয়টা আমরা যেমন ক্লাসে যেমন ক্লাস করে স্টুডেন্টদের তো প্রতিনিয়ত কিন্তু ব্রেইন স্টর্মিং এর একটা প্রয়োজন আমি বলবো শুধু মানুষও না আরো যারা যারা আছেন এখানে প্রেস ক্লাবের আছেন আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা হেল্প করবো অন্তত মাসে একবারও যদি এইসব বিষয়ে একটা আলোচনা বিভিন্ন টপিকস নিয়ে ফেক নিউজ দিয়ে হোক না ইভেন এক এক সময় আমি নিজেও যখন নিউজ পেপার সকালে পড়ি আমি দেখি মনে হয় কি করে এত নাম করা নাম শুনি এত ভালো কাগজ কিন্তু এমন একটা মানে এটা যে মানে কি বলবো ইনফরমেশনটা দেওয়া উচিত ছিল ভুল ইনফরমেশন দিচ্ছে এটা কিন্তু এরকম না এটা ধরুন তারিখেরই আমি বলছি তারিখটাই বলতে তো মনে হলে একটু ফোন করে বলে দিয়ে এখন তো ছেপে গেছে কি করে দেবো এখন 12টা অব্দি যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন 12টা অব্দি জাগতে হয় 2টো অব্দি জাগতে হয় সেই জায়গার মধ্যে আমি জানি না এই মেকানিজম কিভাবে হবে এ নিয়ে অনেক কথা হয়েছে যে ভুল শব্দ যেন না হয় ভুল সংবাদ মানে অনেক সময় হিউম্যান এরর হিসাবে সেটা হয় আমি আপনাদের যে সংবাদ যেগুলো পরিবেশিত হয় আমি একটা নতুন এখানে আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও এই জিনিসটা হয় আমি এর আগেও প্রেস ক্লাবের একটা সবাই আমি সেটা বলেছিলাম যে ত্রিপুরাতে ফোর্টনাইটলি আমি সেক্রেটারিয়েটে এখন যেহেতু আমাদের এই টেকনোলজির যুগ সেটাকে ব্যবহার করে আমি সমস্ত এসপি এবং ডিএমডি সমস্ত ডিস্ট্রিক্টে আমি ভার্চুয়ালি ওনাদের সাথে কথা বলি এবং নিউজ পেপারের যতগুলো কাটিং আছে সেগুলো তাদের কাছে আগেই পাঠিয়ে দিই এবং পাঠানোর পর ওনারা রেডি থাকেন প্রথম একটু অসুবিধা হয়েছিল কিন্তু এখন অনেকটা সুবিধা হয়েছে তো অনেকগুলো কলম আমি রেখেছি যে সব কলমের কি
সেটা কি ভুল না সত্য। তো সেগুলো আমি দেখি, কথা বলি, প্রায় 4 আওয়ার্স এক একটা মিটিং হয়, কারণ প্রচুর সংবাদ থাকে, এবং সেখানে যদি ভুল তথ্য থাকে আমি বলছি ওনাদেরকে রিজয়েন্ডার করতে। যদি দেখা যায় যে ওনারা এবং যেই জায়গায় খবরটা চেপেছে সেখানে কিন্তু ছাপতে হবে, এবং দিয়েছে কিনা সেটারও আপনারা ইনফরমেশন রাখবেন। এই যে একটা হেলদি একটা কম্পিটিশন, কত তুমি ঠিকভাবে তোমার নিউজ করবে আর কত আমরা বলবো না তোমার নিউজটা ঠিক। এখন দেখা গেছে যদি ধরা যায় 50% দেখা যায় ভুল, রিজয়েন্ডার দিয়েছে, তাহলে রিজয়েন্ডার পরিমাণটা যদি কম হয় তাহলে একটা দারুণ বিষয় হচ্ছে, সরকারের জন্য একটা সুবিধা হবে। আজকে এখানে যে ইনফরমেশন গুলো আসছে, কারণ সরকার ঠিকভাবে চলছে কিনা, ঠিকভাবে কাজ করছে কিনা, সবচেয়ে বড় যে বিষয় ডেমোক্রেসিকে মেনটেন করতে গেলে যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে রোল, যদিও আজকে চতুর্থ স্তম্ভ বলা হয়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এটা কিন্তু ডিক্লেয়ার না, তারপর একটা বিরাট রোল জুডিশিয়ারি এবং আমাদের প্রেস মিডিয়া, তারা যদি সরকার ঠিকভাবে কাজ করছে কিনা তার উপর যদি এই যে ওয়াচ ডগের বিষয়টা, তাহলে মানুষের হয়ে আপনারা কিন্তু সেই কাজটা করছেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। আজকে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং প্রেস, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এই বিষয়টা, সানিকবাবু বলেছেন, এবং এখানে সাংবাদিকদের কিন্তু রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে বিন্যাস, এইভাবে যদি আমরা চিন্তা করি, সেটাকে কিন্তু একসাথে রাখে থাকে, সুসংহত রাখাটাও কিন্তু আপনাদের কাজ। এবং এই ধরনের একটা আমরা চাইছি যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা ব্যবস্থা হোক। আমরা কারোর উপর চাপিয়ে দিতে চাইছি না, আমার খুব করে প্রপাগান্ডা করো সেটাও চাইছি না। এবং এখানে নৈতিকতার কথা আমাদের জাস্টিস অরিন্দম বলেছেন যে নৈতিকতা এখন যা দেখছি এখানে, যে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজমের কিন্তু আরেকটা মজা, আনন্দ, এমন সব খবর ছাপো যাতে করে আমার বেশি বিক্রি হয় আমার নিউজ পেপার, এটা স্পাইস লেগে থাকবে, আর স্পাইসিটা অনেকে পড়তেও খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা একদিন না একদিন নিজের গাঢ় পড়বে, বুঝে না অনেকে। এই যে ইয়েলো যে জার্নালিজম, আমার মনে হয় এটা এতে করেও কিন্তু আমরা যে কারণে প্রেসের যারা সাংবাদিক বন্ধুরা যে কারণে এই পেশার সাথে যুক্ত হয়েছে তার থেকে একটু ডেভিয়েট হচ্ছে। আমি আশা করবো এই বিষয়গুলো নিয়েও আপনারা যদি এক একটা টপিক ধরে ধরে আপনারা আলোচনা করুন না, এটাকে নিয়ে আপনি সেমিনার করুন, কার কাছে কত তথ্য আছে বিষয় নিয়ে এখানে আলোচনা করুন। দেখবেন আপনাদের কিন্তু দায়িত্ব যে আমি আজকে আত্মসমালোচনার কথা বলছেন আপনারা, কিন্তু একদিন করলে হবে না, বছরে একদিন করলে হবে না, এটা আপনার যদি প্রতিনিয়ত একটা স্কুল অফ প্রেস যদি আপনারা করেন, আগামী দিনে একটা হেলদি সাংবাদিকতার যে একটা অবস্থা সেটা এখানে চলে আসবে। এখানে আজকে মিস ইনফরমেশনের আবার আমি ব্যক্তিগত জীবনে শেয়ার করাটা মনে হয় বসে বসে ভাবছিলাম যে আমি যখন স্কুলে পড়তাম, বাংলা ক্লাসের সজ্জন রেভার্ড টিচার, উনি একদিন বলছিলেন, একজনকে কানে কানে গিয়ে একটা শব্দ বললেন উনি, এবং এই শব্দটা পাস অন করতে বলতো সবাইকে, দিয়ে দিতে লাস্ট অব্দি বলতো, দেখা গেল এটা টুইস্ট আউট হয়ে যায়, প্রথম যে শব্দটা শেষ পর্যন্ত দেখা গেল কানে কানে যেতে যেতে আরেকজন আরেকটাই কথা বলছে সে। আমার ব্যক্তিগত জীবনে যেটা আমি বলছিলাম, একবার যখন আমি রাজনীতির আঙ্গিনায় আসলাম, একটা বিশেষ একটা পজিশনে ছিলাম, তো মনের কথা বলা মুশকিল হচ্ছে। আমি হসপিটালে গিয়েছিলাম, একটু ব্লাড টেস্টটা করতে গিয়েছিলাম, তো আমি যখন গাড়িতে উঠলাম তখন রাত্রে প্রায় 10:30 বাজে, তখন একজন এসে আমাকে গ্লাসটার মধ্যে নক করল,
বললাম কি ব্যাপার, গ্লাসটার নিচে নামালাম, বললে আজকে বলেছেন আর কোনোদিন আপনার শরীর খারাপ বা এরকম কিছু বলবেন না, ব্লাড টেস্ট করিয়েছেন, এটা যেতে যেতে আপনাকে মেরেই ফেলবে। উনি তো হসপিটালাইজ এবং ওই ধর্মেন্দ্রের মতো আমার অবস্থা হবে, এটার সাথে আমি মিলাচ্ছিলাম। তো এটা থেকে আমি কিন্তু শেখার বিষয়, কমিউনিস্ট কান্ট্রিগুলোতে দেখা যায় যে ওদের যে প্রধান রাষ্ট্রে মারা যাওয়ার 1 মাস পরেও নাকি 1 বছর পরেও বা 2 মাস পরেও নাকি ওরা ডিক্লেয়ার করে না, বাই দিস টাইম ওরা সাজিয়ে নেয়। তো এগুলো কিন্তু শেখার বিষয়। আজকে সাংবাদিকরা আমার কাছে, আমরা সবাই জানি দে আর ওয়াচিত, সব কিছু দেখে রাখে, এবং একজন সাংবাদিকতা করতে গিয়ে যদি মনে করে যে এটা আমার পেশা, তো ঠিকই, কিন্তু এটা একটা দায়িত্বের বিষয়, একটা দায়িত্ব নিয়ে আমার এটা দায়িত্ব, এই দায়িত্ব যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে যে কারণে সাংবাদিকতা আপনারা করছেন সেটা 100% সিচুয়েশন পয়েন্ট আসবে না। কারণ আমি একদম স্কুল লাইফ থেকে সাংবাদিক বন্ধুরা যারা গত হয়েছে তাদের সাথেও ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, বেশিরভাগ ডাইরেক্টলি ওনাদের সাথে আমার পরিচয় ছিল, দেখতাম কিভাবে ওনারা সাংবাদিকতা করেছেন। আমরা জানি যে প্রেস বা সাংবাদিক যারা, তারা মানে মিরর অফ দ্য সোসাইটি, দর্পণ, সমাজের দর্পণ। ওনাদের চোখে কি দেখেন, কিভাবে কালেক্ট করে সংবাদ এবং তাকে ঠিকভাবে পরিবেশন করা, এটা কিন্তু বিরাট একটা আর্ট। এই আর্ট কিন্তু মানে এরকম না ভালো একজন খুব ভালো স্টুডেন্ট সেইটাকে রপ্ত করতে পারবে এরকম না, অনেক কষ্টের মাধ্যমে, পরিশ্রমের ফলে তারপর কিন্তু সেটা আসে। এবং এত বেশি এটা ইনসাইট যতক্ষণ ধরে এই ইয়েতে না যাবে, সাবজেক্টে না যাবে, সেটা সম্ভব না। আজকের দিনটা সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু প্লেস নেওয়া দরকার। আরেকটা বিষয় আমি দেখছি যে একজন সাংবাদিক, এরকম ত্রিপুরাতে অনেক সাংবাদিক আছে, তাদেরকে দেখলে এখানে আজকে দুজনকে আমরা সম্বর্ধনা দেওয়া হয়েছে, এরকম বহু ব্যক্তি আগেও ছিল, এখনো আছে, আগামী দিনে আরো থাকবে। এবং এদেরকে সামনে রেখে যদি আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যদি ওইভাবে চলে, তাহলে কিন্তু আমাদের ত্রিপুরার রাজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো আমরা কোনো অংশে কম না। কিছুদিন আগে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম, সেখানে বাইরের থেকে 2-3 জন সাংবাদিক এসেছিল এখানে, এবং ওনাদের সাথে যখন আমি কথা বলছিলাম, হয়তোবা তাদের যে কাজের পরিসর অনেকটা বড় হওয়ার সুবাদে সারা ভারতবর্ষে হয়তো ওনাদের জানেন, কিন্তু ত্রিপুরারও আমাদের এখানে এমন সব সাংবাদিক আছেন হয়তো তারা এখানে আছেন বলে ততটা মানুষ জানেন না, কিন্তু কোনো অংশে ওনাদের সাথে আমি যখন ইন্টারেক্ট করলাম, আমাদের যারা সাংবাদিক এখানে কয়েকজন আছেন, তারা কিন্তু, আমি বলবো না তাদের থেকে ভালো উপরের মাত্রায় আছেন, কিন্তু তারাও কোনো অংশে কম নয়। তো আমি আজকে এখানে বলা হয়েছে যে 2 জন সাংবাদিককে মারা হয়েছে, ওনাদেরকে কিভাবে মারা হয়েছে আমরা সবাই জানি, কিভাবে নিহত হয়েছে, খুন করা হয়েছে। তৎকালীন সময় অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন। আমি এটা নিয়ে যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি বারবার এই বিষয়টা নিয়ে, শুধু তাই নয়, সিবিআইকে যতগুলো কেস আমরা দিয়েছি সেইগুলো নিয়ে আমি যেখানে বলার, এটা একটা স্বতন্ত্র বডি, এখানে গিয়ে আমরা কিন্তু ডাইরেক্টলি মানে ইন্টারফেয়ার করতে পারবো না। তো আমি কিন্তু সেটা নিয়ে এখনো আমি যেখানে যেটা দেওয়া আমি সেটা দিয়েছি, কারণ আমার মনে হয় যদি এই সময়ে তার বিচার যদি পাই, তাহলে মনে হবে যে না, কিছু একটা আমি করতে পেরেছি, এই চেষ্টাটা আমাদের আছে। এটা কিন্তু আমার মনে হয় একটা দ্বন্দ্বপূর্ণ ব্যবস্থা দুজনের মধ্যে। আবার এর মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স যদি থাকে,
ব্যালেন্স, কারণ মিডিয়া অনেক সময় আমি দেখি এখানে রাজনীতিবিদদের এগেইনস্টে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো, অনেকে মিডিয়ারা রাজনীতিক ব্যক্তিত্ব প্রভাবিত করার চেষ্টা করে। এটা দুটোই আছে কিন্তু মিডিয়ার থেকে অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ না, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করে। আবার রাজনীতিক বিদ্রোহ চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক, এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনো আছে, আমরা আগামী দিনে আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদারওয়াইজ বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বাঁ দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যেই ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটা বলে সূক্ষ্ম ভারসাম্য, সেটা আমাদের সবাই মিলে আমাদের করতে হবে। এখানে আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা গুজব রটানো, আর বহু জায়গায় যদি আমি দেখি আজকে, আমি জানি না কি অবস্থা, সন্ধ্যের পর বা রাত্রে 10টার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখা, এবং কি অবস্থায় লেখা এই জন্য আপনারা বুঝতে পারছেন। তো এই লেখার পরে যে কি হয়, এতে করে কিন্তু সমস্যা, এটা একটা সামাজিক অবক্ষয়, আইন কানুন হচ্ছে এখন, এবং এইগুলোর সমাধান কিন্তু আপনারাই সবাই মিলে যদি আমরা এই সমাধান করি, তাহলে আমার মনে হয় মিডিয়ার যে যেটা বলা হয়েছে বহু পুরনো যারা এখানে মিডিয়ার সাথে যুক্ত ছিল, তাদের একটা নতুনভাবে আবার পুনর্জাগরণের ব্যবস্থা হতে পারে। আমাদের মিডিয়াতে যারা যুক্ত হয়েছে, আমি বলবো, আমি আমার বলন চলন কথাবার্তা যা আমি বলি, আমি আজকে যে কোনো অনুষ্ঠানে আমি যেটা বললাম সেটা না, আমার ব্যক্তিগত জীবনও যেন সেটা হয়, আমার কার্যক্ষেত্রেও যেন সেটা হয়, তাহলে বিশ্বাসটা কিন্তু বাড়বে না, সেটা আমি বলবো আপনাদের কাছে। আর আমরা এই সরকার মিডিয়া বান্ধব, আমি একটু আগে বলা হয়েছে, এবং সম্প্রতি যারা প্রবীণ বরিষ্ঠ সাংবাদিক তাদেরকে নিয়ে আমরা মিডিয়া উপদেষ্টা কমিটি গঠন করেছি। বিজ্ঞাপন, অ্যাক্রেডিটেশন, সাংবাদিক কল্যাণ সম্পর্কিত যেসব সাব কমিটি, সেগুলোও গঠন করা হয়েছে। ওনারা অনেকগুলো সাজেশন আমাদের দিয়েছেন, এবং সেই প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই আমরা খুব শীঘ্রই সেগুলোকে বাস্তবায়িত করব। এর আগেও আমরা একটা প্রেস ক্লাবের মধ্যে আমরা একটা কর্মশালার আয়োজন প্রতি বছরই করে থাকি। এবার প্রায় 7 জন বিশিষ্ট সাংবাদিকরা দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা থেকে এসেছেন। এবং আমি যেটা বলছিলাম যে এটা যেন ডে হিসাবে না হয়, আমি জানি না আপনারা, এটা তো অসুবিধা নেই যদি সেমিনার যদি আপনারা করতে পারেন। আমি আইসিআই ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে বলবো যে এটা সুন্দরভাবে পিপি মানে এই ধরনের যদি করা যায় তাহলে খুবই ভালো হবে। আমরা অনেক কিছু শিখলাম, আমরাও আসতে পারি, কোনো প্রবলেম নেই। মানসবাবুর মতো এবং শানিবাবুর মতো এখানে এত ভালো জানা ব্যক্তিরা আছেন, আজকে অনেক কিছু শিখলাম আমরা। এবং আজকের এই মহতী অনুষ্ঠান ও প্রেস ডে উপলক্ষে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, অনেক কিছু লিখেও নিয়ে এসেছিলাম, কিন্তু সবসময় লাস্ট বক্তা আমি এত সব বলে ফেলে তারপর খুঁজে বুঝতে পারি না কোন দিকে ঢুকলে কি বলা যাবে। কিন্তু যাই হোক, আনন্দ পেয়েছি, আমার যে কথাগুলো তারাই বলে ফেলেছে। এবং আমরা যারা এখানে অনুপস্থিত, সংখ্যাটা অনেক কম, সেটাও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। এখনো যদি আপনাদের নিজেদের মধ্যে একতা না থাকে, ইউনিটি না থাকে, কবে আর হবে? এর আগেও কি কি হয়েছে আপনারাই বললেন, 2 ব্যক্তি কোন হয়েছে, এখানে আরো কত কি হয়েছে। এখন তো সুযোগ, সময় কিন্তু সবসময় আসবে না। আবার বলছি, এই সময়টা হচ্ছে বেস্ট। আগে স্বর্ণযুগ বলতো, আমরা স্বর্ণযুগের দিকে যাব না, কিন্তু সত্যিকারের অর্থে একটা ভালো যুগ এখন এসছে। এখন আমি যারা নেই তাদেরকেও বলবো, এই সুযোগ কিন্তু আগামী দিন আপনারা পাবেন না। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মিথ্যা সংবাদ, এখানে বলা হয়েছে অর্ধসত্য প্রচার,
নির্বাচনের সময় বিভাজনমূলক কৌশল, অনলাইন হেট স্পিচ, এই যে প্রবণতা আজকে যে একটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের জন্য, সত্যিকারের অর্থে যারা সাংবাদিক তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে কিভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা তাদের জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ। এখানে যেটা বলা হয়েছে যে সংবিধানের 119(1)(a) মত প্রকাশ ও বাক স্বাধীনতা যদি আমরা বলি মিডিয়ার প্রাণ শক্তি, এবং এটাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু এখন স্বীকৃতি দেয়। এখানে জাস্টিস অরিন্দম বলেছেন যে ফ্রিডম অফ প্রেস কিন্তু লেখা নেই কোথাও, কিন্তু ফ্রিডম অফ প্রেস নেই, কিন্তু সংবিধান নেই ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বিভিন্ন সময় ব্যাখ্যা করে বলেছেন যে এর মধ্যেই কিন্তু আপনার যে ফ্রিডম অফ প্রেসের কথাটাও কিন্তু এখানে অন্তর্নিহিত আছে, কাজে এর মধ্যে আপনাকে চলতে হবে। যেটা একটু আগে বলেছেন যে বিশেষ যেরকম যারা প্রেস কিন্তু অনেক জায়গায় যেতে পারে, তো আগে বললেন যে টেররিস্টদের যে আখড়া আছে সেখানেও যেতে পারে, কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানেও আপনাদের কিন্তু অবাধ গতি, ঠিক আছে, আপনারা সেটা কিন্তু কালেক্ট করতে পারেন, এবং এটা একটা স্বাধীনতা আমি মনে করবো আপনাদের জন্য একটা বিরাট ফ্রিডম। এবং সাংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, নৈতিকতা, আইন শৃঙ্খলা, শিষ্টাচার, এগুলো কিন্তু আমরা মাথায় রেখে যদি আমাদের সংবাদ পরিবেশন করি তাহলে সবার ভালো হবে, নিজেদেরও ভালো হবে, সবার ভালো হবে। আমার মনে হয় যে একটু আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে এখানে বিভিন্ন সময়ে যে ফেক নিউজ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উনি একটা চিঠি দিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেবকে দিয়েছেন। তো আমরা চিন্তা ভাবনা করছি এগুলো, এরও আইন টাইন আছে অনেকগুলো, সেই আইন মতো আমরা আবার এটাই মনে না যে তাদের উপর আমরা প্রেশার, মানে সাংবাদিকতার উপর আমরা প্রেশার আনছি, সেই রকম যাতে না। আমাদেরকে আমিও এক সময় গান হওয়ার আগে পত্রিকার সাথে জড়িত ছিলাম। আমরা কারোরই খুব অল্প জনেরই আমাদের ডিগ্রি আছে জার্নালিজম, কিন্তু আমরা জার্নালিস্ট। আমাদের সংবিধান সম্বন্ধে বা আমাদের কর্তব্য, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস স্টেট, টুয়ার্ডস নেশন, এটা আমাদের জানা দরকার, যেটা আমরা জানি না। আমরা স্বাধীন মতামত প্রকাশ করতে পারবো, কিন্তু তার রেস্ট্রিকশনস, এটা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। There is no unfettered liberty or unfettered freedom. সবকিছুরই একটা বাউন্ডারি ওয়াল আছে, আমরা সেই বাউন্ডারি বাইরে যেতে পারি না। সেটা হচ্ছে সাংবিধানিক নৈতিকতা বা কনস্টিটিউশনাল মরালিটি, যেটা ওই তিনটে ওয়ার্ড মরালিটি, পাবলিক অর্ডার, ডিসেন্সি, ওইগুলোকে বজায় রেখে আমাদের চলতে হবে। বর্তমান সময় আজকে উপস্থিত অনেকে আছেন, আমি শুনলাম 300 কতজন এক্রিডিটেড জার্নালিস্ট আছে, 200 বেশ অনেকজন আমাদের মেম্বার আছে, কিন্তু 200 কতজন মেম্বার আছে আমি একটু আগে জানলাম, কিন্তু আমি জানি না কজন জার্নালিস্ট এখানে উপস্থিত আছে। খুবই কম পরিমাণে আছে, আমি অনেকেরই মুখ চিনি, নতুন অনেক এসছে। আমি একটা ওনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা আসুন, শুনুন, জানুন, কিছু জানতে হবে। আমাদের ডিগ্রি নেই, কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে সাংবিধানিক নৈতিকতা কি। আমি যদি সাংবিধানিক নৈতিকতা না জানি, তাহলে আমি এই সমাজকে কেন আমরা সংবাদপত্র করি? সমাজকে একটা ঐক্যবদ্ধ, একটা আইডিয়ালিস্টিক সোসাইটি, যেটা সাংবিধানিক নৈতিকতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত,
এমন একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর সমাজ গঠন করার জন্য আমরা সংবাদ করি এবং সংবাদ পরিবেশন করি। আজকে বিভিন্নভাবে পরিচিত হচ্ছে, বিভিন্ন রকম মানে দেখলে খুব খারাপ লাগে যে কিভাবে ব্যক্তিগত আক্রমণ চলছে। বর্তমান আসছে সময়, ফিউচার আরো খারাপ হবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় চলে যাচ্ছে। একটা স্টিভেন স্পিলবার্গ ডাইরেকশন দিয়েছে একটা বই, মাইনরিটি রিপোর্টস। মাইনরিটি রিপোর্টসে দেখিয়েছেন, উনি ডিপিক্ট করেছেন সিনেমাটায় যে কিভাবে ক্রাইম না করলেও একজন ক্রাইমের সাথে জড়িয়ে ফেলবে তাকে। তো ওই দিন আমরা ওই দিকে আমরা যাচ্ছি। এটার জন্য কি দরকার? এটার জন্য আমাদের অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশন দরকার। আমরা আমাদের আসছেন যে প্রজন্ম, তাদেরকে যথাযথভাবে যদি নৈতিকতার পাঠ না দিতে পারি, খুবই খারাপ দিকে আমরা চলে যাব। কাজেই এখনই দরকার একটা কোলাবোরেটিভ এফোর্ট বিটুইন দ্য পলিসি মেকার্স, দ্য টেকনোলজি কোম্পানিজ অ্যান্ড দ্য সিটিজেন্স। তাদের মধ্যে একটা কোলাবোরেশন হয়ে ইন্টিগ্রেটেড এফোর্ট ইজ টু বি মেড, যাতে আমরা ওইগুলোকে ঠিকভাবে একটা আইনে পরিণত করতে পারি এবং একটা সুন্দর সমাজ গঠন, সুন্দর একটা জাতি গঠনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। নমস্কার, আমি আর দীর্ঘায়িত করছি না। থ্যাংক ইউ। Perception of a law and order problem. Serious law and order problem. কতগুলো মেয়ে ছেলে সাথে বা ছেলেগুলো মেয়ে সাথে ঘোরাফেরা করছে, এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এর জন্য পুলিশ গেছে। নেক্সট, কিন্তু আমি যদি এলজিবিটি রাইটস সম্পর্কে জানি, এই যে লেসবিয়ানস, গেজ, বাইসেক্সুয়াল এন্ড ট্রান্সজেন্ডার্স, তাদের সম্পর্কে যদি, তাদের অধিকার সম্পর্কে যদি আমার জানা থাকতো, তাহলে হয়তো আমি লিখতাম 5 youths apparently belonging to the LGBT community were moving etc. তাতে পাবলিক রিঅ্যাকশনটা কি হতো? আচ্ছা, আমাদের এখানে এলজিবিটি আছে, তারা এরকম এস্টাবলিশ দেয়ার রাইটস এন্ড অল। তো তখন এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়ে, ল অ্যান্ড অর্ডার ইস্যু না হয়ে, এটা হয়ে যেত সোশ্যাল ইস্যুস। You see this, only your knowledge, only adding your, only one word, LGBT, apparently, seemingly LGBT, next, can be very interesting. এটা আমাদের ভবিষ্যৎ। মিডিয়ার যদি এই উপমহাদেশের চিত্র যদি আমরা দেখি, কোভিড অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে গেছে। দেখবেন একটা জিনিস, সোশ্যাল মিডিয়ার উত্থানটা সবচেয়ে বেশি স্পিড হয়েছে কোভিডের সময়। এবং কোভিডের সময় তখন আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে সারা বিশ্বে কিভাবে কোভিড মোকাবিলা করতে হয়, বিশ্বের সাথে কানেকশন করে আলোচনা করে, আমাদের ইন্ডিয়ার প্রচুর লোক আছে, বিভিন্ন আলোচনা করা যায় কিনা। অনেক ডাক্তারবাবু আমাকে পরামর্শ দিয়েছিলেন, অনেক বিশ্বের সাথে আমরা করেছি। কিন্তু যখন আমি চীনে গেছিলাম, মানে চীনে যখন যোগাযোগের চেষ্টা করছি, যখন চীনে কাউকে আমরা করতে পারিনি, তখন আমি গুগল সার্চ করে করে বিভিন্ন চীন নিয়ে পড়তে শুরু করলাম। দেখলাম চীনে যত মিডিয়া আছে সব সরকার নিয়ন্ত্রিত মিডিয়া, ওরা এরকমভাবে কিছু বলতে পারে না। একটা সময় চীনে দুর্ভিক্ষে অনেক লোক মারা গেছিল, এই খবর সরকার অনেক দিন পরে পেয়েছে, যেহেতু সরকারের বিরুদ্ধে নিউজ করা যাবে না। এ রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যিনি ডাক্তারি পেশার সাথে সাথে মিডিয়ার বিবর্তনটাও উনি দেখেছেন। যখন আমরা সাংবাদিকদের মৃত্যুর বিচার চেয়ে যখন আমরা পথে ছিলাম, উনি যখন গেছেন আমাদের সহানুভূতি জানিয়েছেন। মিডিয়ার যে বিবর্তনের কিন্তু সুফলও আছে, কুফলও আছে। আমার বন্ধু খুব সুন্দরভাবে মানুষ বুঝিয়েছি, আমাদের অনেক কিছু জেনেছি আমরা। যে লাস্ট যেটা উদাহরণ দিয়েছিলেন যে ধর্মন্ড ইজ ডেড, এটা ঠিক, এটা টোটালি মিস ইনফরমেশন। এবং এটাও ঠিক যে
বড় বড় যত চ্যানেল আছে তারা কিন্তু আবার অ্যাপোলজি স্বীকার করেছে। এটা কিন্তু আবার আমাদের একটা ভালো দিকও আছে, ওরা আবার অ্যাপোলজিও চেয়েছে যে এই খবরের জন্য আমরা দুঃখিত, উনি সুস্থ আছেন। এখনের যুগে লুকানোর কিছু জিনিস থাকে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলেন উনি যে আমি বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন বেনিফিট পাই, আমি ইনফরমেশনগুলো নিই, ইনকোয়ারির অর্ডার দিই, আবার পত্রিকার ক্লিপিং করি। আমি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভাষণ শুনছিলাম, উনি প্রেস কাউন্সিলের লাস্ট ভাষণটা আমি শুনছিলাম। উনি একই কথা বলছিলেন যে সরকার ইনফরমেশন নেয় মিডিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে, এটা যারা মিডিয়া দেবে ওদেরকেও স্বচ্ছ থাকতে হবে, ওদেরকেও একুরেট ভাবে ইনফরমেশনটা দিতে হবে। ওরা যদি একুরেট ভাবে ইনফরমেশনটা না দেয় তাহলে তো সরকারও বিভ্রান্ত হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলছেন, বিভিন্ন অনুষ্ঠানে আমি শুনছিলাম ওনার কথা। উনি বলছেন যে মিডিয়ার ইনফরমেশনটা যদি সঠিক থাকে তাহলে আমাদেরও বিনা পয়সায় অনেক ইনফরমেশন সরকার পেয়ে যায়। আজকে গোটা দেশে আমি বলবো গোটা বিশ্বে মিডিয়ার থ্রেট কি, এত বছর পর বিবর্তনের, এত বছর পর মিডিয়া, এখন এআই যুগ চলে এসছে, মিডিয়ার বিবর্তনের এত বছর পর কি থ্রেট আমাদের সামনে? আমাদের সামনে থ্রেট হলো মিস ইনফরমেশন, যেটা এবারে প্রেস কাউন্সিলের থিম, যেটা মানুষ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের কাছে। এটা নিয়ে খুব চিন্তিত সবাই। আজকে দেশের মাননীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, মিডিয়াকে ডেকে বলেছেন আপনারা অনেকে অনেক জিনিস আমাদের সমাজের মধ্যে গুলিয়ে ফেলে, যে সোশ্যাল মিডিয়া কি আসলে কি মিডিয়া? সোশ্যাল মিডিয়া প্রেস কাউন্সিল যখন নতুন নতুন চেয়ারম্যান হয় তখন আমি একটা মেসেজ পাই, আমি যাই, আমি সব ব্যাপারে জানি প্রেস কাউন্সিলের অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়াকে প্রেস কাউন্সিল আজও মিডিয়া হিসাবে স্বীকৃতি দেয়নি। আমি যখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম আমরাও প্রেস ক্লাবে সোশ্যাল মিডিয়াকে আমরা আটকেছি, কারণ প্রেস কাউন্সিল ক্লিয়ারেন্স দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে যেভাবে তালিবালিপ্ত করা হচ্ছে এটা সাংঘাতিক উদ্বেগজনক। আমাদের রাজ্য প্রান্তিক রাজ্য, ছোট রাজ্য, সবাই সবাইকে চেনে, কিন্তু যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিস ইনফরমেশন এর নাম দিয়ে সোশ্যাল মিডিয়া পেজ খুলে যেভাবে, ধরুন একটা জিনিস, রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হয়েছে ওনার জীবনযাত্রা এই শহরবাসী দেখেছে, আমরাও দেখেছি। দীর্ঘ লড়াই, স্বচ্ছতার সাথে ডাক্তারি প্রফেশন করে ডাক্তারদের পড়াতে উনি এমন একটা জায়গাতে গেছেন, আমার সোশ্যাল মিডিয়া পেজ আছে বলে আমি একটা গালি ছিটিয়ে দিলাম, আমি একটা বাজে কমেন্টস করে দিলাম। ইদানিং দেখবেন একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে যে মিস ইনফরমেশন নিয়ে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, ফেক নিউজ নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে, প্রেস স্টিকার নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই চিঠিটা কিন্তু আমি পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে দিয়েছিলাম, বিভিন্ন তথ্যভিত্তিক। যখন আমি দেখছি অ্যাক্সেস হয়ে গেছে তখন আমি বিভিন্ন তথ্যভিত্তিক একটা চিঠি দিয়েছিলাম, এই সেক্টরে এগুলো করা হচ্ছে। তখন মাননীয় জেলা শাসক একটা ইনকোয়ারি অর্ডার দিয়েছে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এসপিকে এবং আইজিপিকে উনি বলেছেন। আমি আজকে প্রেস ডে নিয়ে সবাই বিভিন্নভাবে আলোচনা করেছে, আমি শুধু মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করব যে যেভাবে সোশ্যাল মিডিয়ার নামে একাংশ মিস ইনফরমেশন তৈরি করে, ফেক আইডি করে, ফেক নিউজ করে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, এগুলো আগামী দিনে আরো বাড়তে থাকবে। যত যত বেশি করে ইলেকশন আসবে তত বেশি করে বাড়বে। আমরা বিহারে দেখেছি, কই এক্সিট পোল তো সোশ্যাল মিডিয়া করতে পারে না,
একজন নেতার বক্তব্য তো সোশ্যাল মিডিয়া করতে পারে না, সব এগুলো তো সব টিভি চ্যানেলে করে, পত্রিকাতে করে। ওরা শুধু ছোট্ট একটা ক্লিপ নিয়ে কালেমে লিপ্ত করার জন্য বসে থাকে। আমার বন্ধু মানস বলেছিলেন যে পেড নিউজের কথা বলেছিলেন, যে কি কি করলে পেড নিউজ হয়। একটা সময় ছিল ত্রিপুরায় যে কেউ পেড নিউজের কথা শুনতো না, কিন্তু বিগত দিনে বিভিন্ন সময় আমি সবচেয়ে বেশি পেড নিউজ অভিযোগের ভিকটিম হয়েছিলাম। পেড নিউজ দেওয়া হয়েছে বলে, পেড নিউজ আমরা করছি বলে প্রেস কনফারেন্স দিনের পর দিন করা হতো। তখন আমি একটা প্রেস কাউন্সিলে একটা আর্জি দিয়েছিলাম যে ত্রিপুরা থেকে কি পেড নিউজের কোনো অভিযোগ প্রেস কাউন্সিলে আছে? পেড নিউজের বিচার একমাত্র করতে পারে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। ওরা অনেকদিন পরে আর্জি রিপ্লাই দিয়েছে, না, ত্রিপুরা একমাত্র স্টেট যে স্টেটে কোনো পেড নিউজের অভিযোগ নেই। কিন্তু ভিকটিম আমাদের বিভিন্নভাবে করা হয়েছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। আজকে যারা সম্মানিত হবেন, দুই সাংবাদিক যারা সম্মানিত হবেন, প্রাণময় সাহা, অনুপম ভট্টাচার্য, অত্যন্ত দক্ষ সাংবাদিক, এই রাজ্যের গ্রামীণ থেকে সাংবাদিকতা করেন, অত্যন্ত সততার সাথে সাংবাদিকতা করেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বশেষ প্রেস ক্লাবের অনুষ্ঠানে গিয়ে বলছিলেন যে এটা কেন ত্রিপুরা প্রেস ক্লাব হবে না, কেন এটা শুধু আগরতলার মধ্যে কনফাইন্ড থাকবে। উনি সারা রাজ্যে সাংবাদিকদের জন্য ভাবেন। আজকে যারা পেয়েছেন, আমরা আগরতলার বাইরে পেয়েছেন, একজন অমরপুর, একজন কৈলাসহর থেকে পেয়েছেন। আমি তাদেরকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আজকে প্রেস ডেতে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ন্যাশনাল প্রেস ক্লাবের একজন সদস্য হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। উনি একজন সাংবাদিক বান্ধব সত্যিকারের। আমরা ওনার কাছে সুখ দুঃখ শেয়ার করতে পারি, কথা বলতে পারি, অভিযোগ জানাতে পারি। আমি বলবো আগামী দিনে যেসব বক্তারা সব বলেছেন সবগুলো বিবেচনা করে রাজ্যের মিডিয়াকে আরো কিভাবে স্বচ্ছভাবে রাখা যায়, টিকিয়ে রাখা যায়, এই বিষয়টা আমরা থেকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো বোঝেন, কারণ তিনি খুব মাটি থেকে সব বিষয় দেখেছেন, গ্রাসরুট থেকে দেখেছেন। তো আমি আজকে ন্যাশনাল প্রেস ডে, গোটা দেশেই আজকে দিনটি পালিত হচ্ছে। এই রাজ্য দীর্ঘদিন ধরে আমরা এই দিনটি পালন করে আসছি। আজকের দিনে গঠিত হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। একটা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া যখন গঠিত হয়েছিল 1966-এ, তারপরের থেকে অনেক বিবর্তনের মধ্যে দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটা প্রজন্ম, যে প্রজন্মে আমরা মিডিয়ার সব বিবর্তনটা আমরা দেখতে পেয়েছি, চোখের সামনে হয়তো আমরা কাজ করেছি, দেখেছি। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, জরুরি অবস্থা যখন ছিল এই রাজ্যে, মানে সারা দেশে, তখন কিন্তু প্রেস কাউন্সিলও ব্যান্ড হয়ে গিয়েছিল। এটা মিডিয়াতে একটা বিশাল বিপর্যয় নেমে এসেছিল। প্রায় 1.5-2 বছর প্রেস কাউন্সিল বন্ধ ছিল। দেশের অনেক সিনিয়র জার্নালিস্ট, এই রাজ্যেরও জার্নালিস্ট, এডিটর অ্যারেস্ট হয়েছিল। প্রায় 1.5-2 বছর পরে আবার প্রেস কাউন্সিল স্বাভাবিকভাবে ওদের কাজ শুরু করে। আমি প্রথমেই বিগত দিনে যে দুজন সাংবাদিক মারা গেছে, নিহত হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিদেয়ী আত্মার সদ্গতি কামনা করছি। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে প্রেস স্বাধীনতা ইত্যাদি সব কিছু নিয়ে। তো স্বাভাবিকভাবেই, সহজাতভাবেই রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে শুরু করতে চাই, যেটা where the clear stream of reason has not lost its way, where the clear stream of reason has not lost its way in the dreary desert sand of dead habit. আমাকে এমনি একটি স্বাধীন
দেশে আমাকে জাগ্রত করো হে পিতা। আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা সবারই কাঙ্ক্ষিত, কিন্তু প্রত্যেকটি স্বাধীনতার একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। সেই স্বাধীনতার মধ্যে আমরা থাকতে চাই। 1966 সালে যখন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া স্থাপিত হয়, তখন সেটাই বলা হয়েছে মুক্ত এবং রেসপন্সিবল, দায়িত্ববান প্রেস। মুক্ত এই অর্থে যে আমরা আমাদের স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে পারব, রেসপন্সিবল এই অর্থে যেটা একটা দীর্ঘ বক্তৃতায় মানব পাল এতক্ষণ ধরে বলে গেলেন। এই রেসপন্সিবিলিটি যদি না থাকে, একটা মানুষ, আমরা যখন ব্যক্তিগতভাবে বাঁচি ওই ব্যবস্থার মধ্যে, আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়, কিছু বৈধতা অবৈধতাকে গুরুত্ব দিয়ে দেখতে হয়, তারপরেই আমরা মানুষ হই। তেমনি করে আমার যখন পেশা থাকে, একজন চিকিৎসকের যেমনি করে আলাদা করে একটা ক্লিনিক্যাল এথিক্স থাকে, একজন প্রযুক্তিবিদের যেমনি করে এথিক্স থাকে, আমাদের এথিক্স থাকে, এবং সেই এথিক্সটা অন্যদের চেয়ে অনেক বেশি থাকা উচিত। কারণ সাংবিধানিকভাবে যখন কথাগুলি বলা হয়, তখন চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের চিহ্নিত করা হয়। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির পরে আমাদের নাম লিখিত পরিতভাবে না হলেও আমাদের নাম উচ্চারিত হয়। কারণ লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি যেখানে যেখানে ভুল করছে, জনগণের সাথে আমাদের সেটা তুলে আনতে হয়, এবং সেটা করতে গেলে একটা শৃঙ্খলার প্রয়োজন, স্বাধীনতার প্রয়োজন। কিন্তু সেটা করতে গেলে সাংবাদিকদের যেটা দরকার, মিনিমাম খাদ্য দরকার। কোথায় যে স্বাধীনতা, সেটা আমরা কতবার পেয়েছি রাজ্যে। আমরা দীর্ঘ দিন ধরে ভোগা আছি, এটা বলার মধ্যে কোনো লজ্জা নেই, এটা বঞ্চনা রয়েছে। বাংলাদেশের এক কবি বলেছিলেন, ভাত দে হারামজাদা, নয় মানচিত্রটা চিবিয়ে খাবো। এটা বলার স্বাধীনতা ওর আছে, ওটা বলতে পেরেছিল, আমরা সেটাই বলার চেষ্টা করি। কিন্তু অদ্ভুত তো কাণ্ড ঘটাচ্ছে তো রাজনীতিবিদরা, সমস্ত কিছুকে উল্টে পাল্টে দিচ্ছে। আমার বন্ধু মানস পাল খুব সুন্দর করে বলেছে ডিসইনফরমেশনের কথা। ডিসইনফরমেশন, an information which misleads, deliberate misinformation is disinformation. And disinformation কোথায় গিয়ে হিট করছে? পলিটিশিয়ানরা আমাদের বিরুদ্ধে উঠে আসা কথা বিশ্বাস করছেন পলিটিশিয়ানরা, কারণ আমরা সত্য কথা বলছি, সত্যটাকে সামনে আনবার চেষ্টা করছি। তো এক্সিকিউটিভ ফাংশন চিরকাল এই কাজটা করে আসে, আমাদেরও ধরে দিতে হয়। যখন আমরা ধরে দিই, তার প্রথম ইনিশিয়েটিভটা নিয়ে নেয় লেজিসলেচারকে। ওরা লেজিসলেচারকে কনভিন্স করবার চেষ্টা করে। লেজিসলেচার যখন কনভিন্সড হয়ে যায়, আমরা তখন অসহায় করি, তখন আমাদের বিদ্রোহে নেমে আসতে হয় আমাদের। সেই বাবুরাম সাপুরের গল্পটা জানেন না? দুটো সাপ ধরে দাও, যে সাপ কাটে না তো ছুটে না, কাউকে সে কাটে না। ঠিক এমনি সাপ চাই, কিন্তু সাপ চাই, কিন্তু এমনি সাপ চাই যে সাপ সবল দেবে না। রাজনীতিবিদরা এটা করছেন। তারপর আমাদের প্রেসকে বলছেন আপনারা ওই জায়গায় থাকুন, বাবুরাম সাপুরের সেই দুটো সাপ হয়ে থাকতে হবে। থাকুন, নাম রাখুন সাপ, নাগরাজ নাম রাখুন, কোনো অসুবিধা নেই। আমরা দীর্ঘ সময় ধরে দেখলাম আমাদের দুই বন্ধু খুন হয়ে গেলেন এই রাজ্যে। যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই রাজ্যের, এখানে আমাদের সঙ্গে মঞ্চে, ওনাকে সাক্ষী রেখে, উপস্থিত সবাইকে সাক্ষী রেখেই বলছি, আমাদের দুই বন্ধুর বিচার তো আমরা আজ অব্দি পেলাম না। স্বাধীনতা উনি বলবেন, উনি স্বাধীনতা শেখাবেন আমাদের। রিসেন্টলি উনি সমর্থন করছেন এমনি সোশ্যাল মিডিয়ার এমনি কিছু ক্লিপিংস, আমি অবাক হয়ে যায়।
যেটা ওর একজন সহযোদ্ধা হয়তো ভিন্ন মতের বা ভিন্ন ইডিওলজি, কিন্তু উনি সমর্থন করছেন। আজকে উনি স্বাধীনতার কথা বলছেন, যিনি গতকাল অব্দি যার সময় আমাদের দুজন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। এই রাজ্যের প্রথম নিউজ চ্যানেল করেছি আমরা প্রাইম ফোকাস, যেটা বন্ধ হয়ে গেছে। এমনি বহু চ্যানেল বন্ধ হয়ে গেছে, বহু পত্রিকা বন্ধ হয়ে গেছে গত 30-35 বছরে। যখন কেউ স্বাধীনতার কথা বলবেন, স্বাধীনতা চাইবেন, মুক্ত ভাবে প্রেস কাজ করুন সেটা বলবেন, তার আগে আমাদের বিজ্ঞাপন পলিসির দিকেও তাকাতে হবে, আমাদের খাদ্য দিতে হবে, এর উপর আমরা বেঁচে থাকি। যদি আমরা সেটুকু না পাই, আমরা স্বাভাবিকভাবে পেট নিউজ করব, স্বাভাবিকভাবেই আমরা বিপথে পরিচালিত হব। আর আমরা বিপথে পরিচালিত হলে গণতন্ত্রের সর্বনাশ হয়ে যাবে, আমাদের চোখ সরে যাবে। আপনারা গদি মিডিয়া বলে দেবেন, কিন্তু আপনারা জানেন না আপনার ভাই না খেয়ে এসছে, সারারাত্র জেগে কাজ করে এসছে। তাই আমি অনুরোধ করব, প্রেস ডে যেন সত্যিকারের অর্থে প্রতিপালিত হয়। আজকে এই রাজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এই মঞ্চে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, উনি জার্নালিস্টদের আক্ষরিক অর্থেই ভালোবাসেন। আমাদের সমস্ত সমস্যায় উনি মন দিয়ে শোনেন। তাকে সামনে পেয়ে, মঞ্চে পেয়ে এই কথাগুলি বলতে পেরে আমারও ভালো লাগছে। আমার সহযোদ্ধা যারা আছেন এখানে, তারাও নিশ্চয়ই সেটা অনুভব করবেন। কিন্তু তার কাছেও আমাদের দাবি থাকবে এই প্রেস ডেতে কোনো সাজানো গোছানো কথাবার্তা বলার অভ্যাস আমার নেই, যেন আমরা যেন খেতে পারি, আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের উপর যেন কোনো আক্রমণ না আসে। তাহলেই আমরা আগামী বছর আবার এমনি করে অত্যন্ত সুন্দরভাবে প্রেস ডে পালন করতে পারব। এর আগে আপনাদের সবার প্রতি রইল অভিনন্দন, বড়দের প্রতি রইল আমার প্রণাম। আপনারাও প্রত্যাশা রাখবেন আমরা যেন অন্য একটা করে স্বাধীনতাকে বুকে নিয়ে এগিয়ে যেতে পারি। আর আমরা দায়িত্ববান হব, আমাদের কথার মধ্যে, আমাদের আচরণের মধ্যে স্বাধীনতার নামে যেন কোনো উচ্ছৃঙ্খলতা না থাকে। যদি থাকে, তার জন্য অবশ্যই এক্সিকিউটিভ রোল এক্সিকিউটিভরা প্লে করবেন, জুডিশিয়ারি প্লে করবেন। ফ্রিডম অফ স্পিচ মানে যা ইচ্ছে তা বলার বা যা ইচ্ছে তা লেখার খাতা নয় এটা। সবাইকে নমস্কার, ধন্যবাদ।